পারভিন একটা চাকরির জন্য অনেক অফিসে ঘুরে ব্যর্থ হল। কোথাও চাকরি হয়নি পারভিনের। একদিন পারভিনের মা পারভিনকে একটা ঠিকানা দিয়ে বলল, এই লোকের কাছে গেলে তো চাকরি হবে। আমি বলে দিব। পারভিন মামার কথায় খুশি হয়ে বলল, আমি যাব। তারপর সেই বস পারভিনের ইন্টারভিউ রাতে নেবে বলে ফাইনাল করল। পারভিন কোনো উপায় না পেয়ে রাতে ইন্টারভিউ দিতে গেল। তারপর ইন্টারভিউয়ের নামে বস পারভিনের সাথে এক রাতে 5 বার ভাবতে পারছি না। গল্পটি শেষ পর্যন্ত শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে। তাই তোমাদের দুটি পায়ে ধরে বলি, প্লিজ অন্তত এই গল্পটি শেষ পর্যন্ত দেখো। পারভিনের বাবা হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। ওর কোনো ভাইবোন নেই, এমনকি সে রকম কোনো নিত্যভর্তি আত্মীয় স্বজনও নেই যে ওদেরকে সাহায্য করবে। তার উপর পারভিনের মা খুব অসুস্থ। তাই হঠাৎ করে পারভিনের উপর তার সংসারের পুরো দায়িত্ব এসে পড়ল। সে সবে মাত্র এসএসসি পাশ করেছে। সে জানে না তার এই যোগ্যতা দিয়ে সে কোনো চাকরি পাবে কিনা। সারাদিন বিভিন্ন অফিসে ঘুরে ফিরে ব্যর্থ হয়ে অবশেষে ক্লান্ত হয়ে তার বাসায় ফিরে আসে। পরদিন ওদের বাসায় পারভিনের এক দূর সম্পর্কের মামা বেড়াতে আসলেন। ওনাকে পারভিন একটু পছন্দ করে না। পারভিন যখন ছোট ছিল এই লোক অনেক দিন পর পর আসত আর পারভিনের দিকে তাকিয়ে থাকত। লজ্জা এসব কথা কাউকে বলতে পারেনি। আজও এই লোকটিকে দেখে পারভিন খুশি হতে পারল না। সে সালাম দিয়ে মামাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে ভেতরে চলে গেল। একটু পরেই মামা আবার তাকে ডেকে পাঠালেন। শেষে সোফায় বসে অনেকদিন পর পারভিনকে কাছ থেকে দেখতে পেল ওর মামা জয়নাল মিয়া। শুনলাম তুমি নাকি চাকরির চেষ্টা করছো। অনেক কষ্টে গলা স্বাভাবিক রেখে বলল, জি মামা। মামা বলল, শোন পারভিন, এভাবে রেফারেন্স ছাড়া তো আজকের দিনে কোনো চাকরি পাবে না তুমি। তোমাকে আমি একটা লোকের ঠিকানা দিচ্ছি, তুমি কালকে ওনার সাথে যোগাযোগ করবে। আমি বলে রাখব তোমার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। চাকরির এরকম অভাবনীয় সুযোগের কথা চিন্তা করে পারভিন খুশি হয়ে গেল। এমনকি নিচু হয়ে মাকে সালাম করে ফেল। তার মামা পারভিনের দিকে তাকিয়ে রইল। পারভিন উঠে উপরে তাকাতেই উনি অনেক কষ্টে চোখ সরিয়ে নিলেন। বড় হওয়ার পর পারভিনকে অনেকদিন পরে দেখে মামার মাথা খারাপের মতো অবস্থা হয়ে গিয়েছিল। পারভিনের মতো এরকম মেয়ে সচরাচর দেখা যায় না। পরদিন সকালে পারভিন ঠিকানা অনুযায়ী পল্টনের একটা অফিসে গিয়ে রোমান নামে ওখানে ম্যানেজারের সাথে দেখা করল। পারভিনকে এখন জোর দেখে রোমান চমকে উঠল। এদেশে এখনও এরকম মেয়ে আছে? সে নিজেও অনেক সুন্দর, বহুদিন আমেরিকার ছিল সে। মেয়েটি দেখতে একদম আমেরিকান মেয়ের মতো। পারভিনকে দেখে ওর তাদের কথা মনে হয়ে গেল। নিজের দেশেই যে এমন সুন্দরী মেয়ে আছে তার ধারণা ছিল না। মনে মনে জয়নাল সাহেবের পছন্দের প্রশংসা করল সে। মুখে বলল, জয়নাল সাহেব তোমাকে পাঠিয়েছেন তো মনে করো চাকরিতে এক পা দিয়ে রেখেছে। তবে তোমার নিজেকে প্রমাণ করতে হবে, বুঝেছ? পারভিন মাথা নিচু করে বলল, জি স্যার। ভালো, তোমার মতোই মেয়ে আমাদের অফিসে দরকার। তোমার মতো মেয়ে অনেকদিন যাবৎ খুঁজেছি, পাইনি, আজ পেয়েছি। আমি আশা করি তুমি অফিসের কাজ খুব সুন্দরভাবে করতে পারবে। তাহলে আজ সন্ধ্যায় আমাদের হেড অফিসে চলে এসো, ওখানে তোমার ইন্টারভিউ হবে। সন্ধ্যায় ইন্টারভিউ? পারভিন অবাক হয়ে যায়। আমাদের কোম্পানির সময়ের মূল্য তা বিশ্বাস করে। তাই অফিস টাইমে ইন্টারভিউ নিয়ে সময় নষ্ট করা হয় না। কোনো আপত্তি আছে তোমার? না সরকে, আমার কোনো আপত্তি নেই। আপনি হেড অফিসের ঠিকানা দেন। এই নাও ঠিকানা, আর ঠিক সন্ধ্যা 7টার মধ্যে চলে এসো। পারভিন ঠিকানা লেখা কাগজটা হাতে নিয়ে বের হয়ে আসে। সে রহমান সাহেবের ব্যবহারে খুশি হয়েছে। অন্য যতগুলো অফিস পারভিন গিয়েছে, প্রতিটা অফিসের বসকে অভদ্র বলে মনে হয়েছে, কিন্তু রোমান সাহেবকে তার ভদ্র বলে মনে হয়েছে। কিন্তু সে আসলে ভদ্র নয়, সে আরও জঘন্য। সন্ধ্যায় খুঁজে খুঁজে গুলশানের অভিজাত এলাকায় এক বিশাল বাড়ির সামনে এসে দাঁড়াল পারভিন। দারোয়ান গেট খুলে ওকে সোজা 6 তলায় চলে যেতে বলল। 6 তলায় এক বিশাল ড্রয়িং রুমে ঢুকে পারভিন রোমান সাহেবকে দেখে চিনতে পারল। ওনার সাথে অন্য একজন অপরিচিত লোক ছিল। পারভিন দুজনকে সালাম দিল, কিন্তু দুজনের কেউই জবাব না দিয়ে বলল, এত সম্মান করতে হবে না আমাদের। রোমান সাহেব যেন হঠাৎ সম্বিত ফিরে পেয়ে তাকে বসতে বলল। উনি হচ্ছেন আমার পার্টনার ফরিদ। রোমান পারভিনকে অন্য লোকটার সাথে পরিচয় করিয়ে দিল। পারভিন সোফায় গিয়ে বসতেই ফরিদ উঠে এসে ওর একেবারে পাশে বসল। ফরিদ রোমানের দিকে ফিরে বলল, রোমান, আপনি ঠিকই বলেছেন, পারভিন আসলে একজন দক্ষ মেয়ে।
পারভিন কিছুই বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ফরিদাবাদ 5 দিনের দিকে ফিরে বাজে আচরণ করার চেষ্টা করল। এসব দেখে পারভিন চট করে উঠে দাঁড়িয়ে বলল, কি করছেন আপনারা এসব? এই বুঝি আপনাদের ইন্টারভিউ? রোমান হা হা করে হেসে উঠল। ফলির হাসতে হাসতে বলল, আমাদের ইন্টারভিউ যদি তুমি পাশ করতে পারো তাহলে চাকরিটা তোমার নিশ্চিত হয়ে যাবে। রোমান হাসি থামিয়ে পারভিনের দিকে ফিরে বলল, দেখো পারভিন, এই যুগটাই হচ্ছে স্বার্থপরতার যুগ। তোমার চাকরির দরকার আর সে অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কোনোটাই তোমার নেই। কিন্তু তোমার কাছে একটা কিছু চাওয়ার আছে। যদি তুমি আমাদের চাওয়া পূরণ করতে পারো তাহলে তোমার চাকরি কনফার্ম হয়ে যাবে। এরপর থেকে তোমাকে আর কোনোদিন আমরা তোমার কাছে কিছু চাইব না। আমাদের এমন একটি ব্রাঞ্চে তোমার পোস্টিং হবে যেখানে আমাদের সাথে তোমার দেখা হবে না। ভেবে দেখ, মাসে 25,000 টাকা বেতন। আমি ভেবেছিলাম পারভিন মনে মনে খুশি হয়ে উঠবে, কিন্তু সে হাসল। পারভিন বলল, দেখুন, আমি কিছু দিতে পারব না। যদি আমার যোগ্যতা অনুযায়ী আপনারা আমাকে চাকরিটা দেন তাহলে আমার খুব উপকার হবে। অফিসার বস বলল, এটা কি মামার বাড়ির আবদার যে চাইলেই চাকরি হয়ে যাবে? তুমি যদি আমাদের কথায় রাজি থাকো তাহলে চাকরি তোমার হয়ে যাবে। এমন কথা শুনে পারভিন খুব কষ্ট পেল। তার ইচ্ছে হচ্ছিল লোকটার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু সে সময় তার অসুস্থ মায়ের মুখখানি ওর চোখের সামনে ভেসে উঠল। আর তাই অসহায় হয়ে চাকরির জন্য তাদের কথায় রাজি হল। এই তো ভালো মেয়ে, রাতে তোমার ইন্টারভিউ শেষ হওয়ার সাথে সাথে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে, এখন যেতে পারো। সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার সময় ও মাকে বলে গেল যে তার নতুন চাকরির ট্রেনিং এর জন্য আজ সারারাত অফিসে থাকতে হবে। ওর চাকরি পাওয়ার খবর না এতই আনন্দিত ছিল যে ওনার মনে কোনো খারাপ চিন্তা এল না। পারভিন আজ ইচ্ছেমতো সেজেছে, ও এমনিতেই সুন্দরী, তার উপর আজ যেভাবে সাজাতে ওকে আরও সুন্দর লাগছে। রোমানের বাসার দারোয়ানটা গেট খুলে দিতে পারভিনের তার অফিসের 6 তলায় গেল। রোমান তাকে দেখে তার দিকে তাকিয়ে রইল। সে পারভিনকে সোজা 5 তলায় চলে যেতে বলল। পারভিনের মনের ভিতর কি চলছিল তা কেউ জানে না। অফিসের বস 2তেও জানে না। আজকে পারভিন এমনভাবে সেজে এসেছে। তারা পারভিনকে দেখে অবাক। পারভিন আজ মনে মনে সিদ্ধান্ত নিল যে করেই হোক চাকরিটা আমার চাই। তারপর বস্তুটি এমন করব সারা জীবন আমার কথা মনে থাকবে। পারভিনকে দেখে অফিসে বস বলল, অফিসে তোমাকেই চাই। অফিসের বস বলল, তাহলে আমি আমার পার্টনারকে আসতে বলি। পারভিন বলল, স্যার, আমার একটা কথা ছিল। আপনারা আমার কাছে যা চাইছেন সেটা আমি এই মুহূর্তে দিতে পারব না। আমাকে একটু সময় দিতে হবে। বস আমার কারণ জানতে চাচ্ছে। কি কারণে এই মুহূর্তে হবে না? আমি বলেছিলাম, দেখুন, আমার মা খুব অসুস্থ। আজ আমার বাড়িতে যেতে হবে। এমনও হতে পারে মাকে আজ হাসপাতালে নিয়ে যেতে হবে। বস বলল, তুমি আজ রাতে এখানে থাকো। আমি তোমার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমি বসকে বললাম, আপনার ব্যবস্থা করতে হবে না। আমি বাড়িতে মায়ের অবস্থা বুঝে তারপর মাকে হাসপাতালে নিয়ে যাব। বস বলল, ঠিক আছে, আমি তোমাকে আজকের দিনটা সুযোগ দিলাম। কাল রাতে তোমাকে আসতে হবে। যদি কাল না আসো তাহলে তোমার চাকরিটা মিস হয়ে যাবে। তখন আমি বললাম, ঠিক আছে স্যার, আমি কাল রাতে আসবে। আমি বাড়িতে গিয়ে দেখলাম মা খুব অসুস্থ। আমি মাকে নিয়ে দ্রুত হাসপাতালে গেলাম। ডাক্তার আমায় পরীক্ষা করে দেখল মাকে সুস্থ করতে হলে সর্বনিম্ন 4 লাখ টাকা খরচ হবে। আর যদি সে টাকা 24 ঘন্টার ভিতরে না দিতে পারি তাহলে মায়ের চিকিৎসা হবে না, আর মাও বাঁচবে না। আমি এখন এত টাকা কোথায় পাব? আমি মহাচিন্তায় পড়ে গেলাম। আমি কি করব বুঝতে পারছি না। আমার আপনজন বলতে কেউ নেই। আমি এখন কি করব, কোথায় যাব, আর কার কাছে এত টাকা পাব? ভাবতে ভাবতে প্রায় 12 ঘন্টা চলে গেল। আমি ভাবলাম আমি অফিসে বসের কাছে যাব, কারণ তাদের তো টাকার অভাব নেই। তারা আমাকে টাকা দেবে। কিন্তু 4 লাখ টাকা তারা কি আমায় দিবে? আমি তাড়াতাড়ি করে অফিসে বসের কাছে গেলাম। অফিসের বস আমায় দেখে আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি কিছু বলব সেই সুযোগটা আমায় দিচ্ছে না। আমি বললাম, বস, আপনি এভাবে কি দেখছেন? বসের হুঁশ ফিরল। আমি বসকে বললাম, আমার টাকার দরকার। 24 ঘন্টার ভিতরে আমি যদি কাউন্টারে টাকা জমা না দিতে পারি তাহলে আমার মাকে বাঁচানো যাবে না। আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমি আপনাকে বলেছিলাম না, মা খুব অসুস্থ, আজ মাকে হাসপাতালে ভর্তি করে রেখে এসেছি। বস আমার কথা শুনে বলল, কত টাকা লাগবে? আমি বললাম, বস, আমার মাকে বাঁচাতে 4 লাখ টাকা লাগবে।
বস আমার কথা শুনে বলল, এত টাকা আমি তোমায় কিভাবে দিব? আমি বসে পায়ে ধরে বললাম, বস আমাকে শুধু বাঁচান। আমি আপনার সব কথা রাখব। 24 ঘন্টার ভিতরে টাকাটা জমা না দিতে পারলে আমার মাকে বাঁচানো যাবে না। আর তাই বলছি, প্লিজ আপনি একটা কিছু করুন। বস বলল, ঠিক আছে, আমি টাকা দিব এবং তোমার মায়ের সমস্ত চিকিৎসার খরচ আমি বহন করব। কিন্তু তার বিনিময়ে আমি যা চাইব তাই কিন্তু তোমাকে দিতে হবে। আমি বললাম, বস আপনি আমাকে একবার বিশ্বাস করুন, আমি আপনার কথা রাখব, কিন্তু আমাকে তাড়াতাড়ি বাঁচান। 4 লাখ টাকা কাউন্টারে জমা দিতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, চলো আমার সাথে। বস আমাকে নিয়ে হাসপাতালে চলে আসলো আর কাউন্টারে 4 লাখ টাকা জমা দিল মায়ের চিকিৎসার জন্য। টাকা জমা দেওয়ার সাথে সাথে মায়ের চিকিৎসা কার্যক্রম শুরু হয়ে গেল। আমি বসকে বললাম, আপনাকে কিছু বলার ভাষা আমার জানা নেই। আপনি যা চাইবেন তাই পাবেন যদি আপনার কাছে থাকে। বস আমার কথা শুনে খুশি হয়ে বলল, আগে তোমার মা সুস্থ হোক, তারপর দেখা যাবে। এভাবে 1 সপ্তাহ কেটে গেল আর আমার মা নতুন জীবন ফিরে পেল। আমার মায়ের জ্ঞান ফেরা মাত্রই মা আমাকে জিজ্ঞেস করল, তুই এত টাকা কোথায় পাইলি মা? আমি বললাম, মা আমার অফিসের বস আমাকে টাকাটা দিলেন, আমি না হয় চাকরি করে পরিশোধ করে দিব। মা বলল, তুই চাকরি করে এত টাকা পরিশোধ করতে পারবি? এই মুহূর্তে বস আমার মাকে দেখতে এল, মায়ের জন্য অনেক খাবার নিয়ে আসলো আর বলল, আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি। যখন যা প্রয়োজন আমার কাছে বললেই হবে, আমি দিয়ে দিব। আমার মা তখন কান্না করে বসতে বলল, আমার জন্য তুমি যা করেছ তার ঋণ আমি কিভাবে শোধ করব? বস বলল, এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আজ আপনাদের ছুটি, আপনি এখন বাড়িতে যেতে পারবেন। আমি ডাক্তারের কাছ থেকে আপনাদের ছুটি নিয়ে এসেছি আর আপনার 1 মাসের ওষুধ কিনে দিয়েছি। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আমার অবস্থা কি হবে? বসতে কিসের লোভে পড়ে এত সেবা যত্ন করছে মাকে, তা আমি ভালো করেই জানি। আমার তো খবর হয়ে যাবে। বস আমায় বলল, কি চিন্তা করছো? এখন আর কোনো ভয় নেই, তোমার মা সুস্থ হয়ে গেছে। কাল তুমি আমাদের অফিসে এসে ইন্টারভিউ দেবে। আমি বসকে বললাম, আমার ইন্টারভিউ লাগবে না, আর বাহানা করার কোনো দরকার নেই। আপনি যা আশা করছেন তা আপনি পেয়ে যাবেন, আর আমি চাকরিটা পেলে ধীরে ধীরে আপনার টাকাটা পরিশোধ করে দিব। আমি জানি এত বড় উপকার কেউ আমায় করবে না, কিন্তু আপনি আমায় করলেন। আমি টাকা পরিশোধ করলেও আপনার ঋণ আমি কোনো দিন দিতে পারবো না। বস বলল, ঠিক আছে, আজ রাতে অফিসে চলে এসো। আমি বললাম, ঠিক আছে, আপনি অফিসে যান, আমি আসব। আমি বুঝতে পারছিলাম আমার সাথে কি ঘটবে, কিন্তু আমার এই কাজ করা ছাড়া কোনো উপায় নেই। আমি রাতে মাকে ওষুধ খাওয়ায়। আমি মাকে বললাম, আজ রাতে আমি ফিরতে পারবো না, কারণ অফিসে অনেক কাজ আছে। আমি রাতে বসের কাছে গেলাম। আমি বসকে বললাম, আমি আপনার সমস্ত আদেশ মেনে চলার জন্য প্রস্তুত, আপনার যা খুশি আমাকে করতে পারেন। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বস আমায় বলল, আমার মনের ভিতর যে খারাপ উদ্দেশ্য ছিল, আমি সেই উদ্দেশ্য থেকে বের হয়ে আসলাম, কারণ তোমার মাকে দেখে আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। আমি মায়ের স্নেহ ভালোবাসা পাইনি, কারণ আমার মা ছোটবেলায় মারা গেছে। আমি তোমার মাকে বাঁচাতে পেরে আমি নিজেকে ধন্য মনে হলো। আমি তোমার উপর যত শর্ত দিয়েছিলাম তা আমি তুলে নিলাম। আমার কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে আমায় ক্ষমা করে দিও প্লিজ। বসের মুখে এমন কথা শুনে আমার চোখে পানি চলে এলো। আমি বসে বললাম, দেখুন, আপনার জন্য আমার মা আজ বেঁচে আছে আর আমায় খারাপ ভাববেন না। আমি যা করছিলাম শুধু মায়ের জন্যই করছিলাম। বস তখন বলল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি বললাম, বলুন। তখন বস বলল, আমি তোমার দায়িত্ব নিতে চাই, মানে আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আমি বসকে বললাম, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি আমায় বিয়ে করলে আপনার সম্মানহানি হবে। বস তখন বলল, দেখো, আমার মা নেই, তাই আমি তোমার মায়ের সেবা করে যেতে চাই, প্লিজ তুমি না করো না। আমি বসকে স্যালুট দিয়ে বললাম, আপনার মতো মানুষ যদি প্রতিটি প্রতিষ্ঠানে থাকত তাহলে কোনো মা অসুস্থ অবস্থায় মারা যেত না। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আপনার মতো মানুষ আমার পাশে থাকলে আমার বাকি জীবনটা সুখে কাটবে।
বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।